আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। গত ২৪ ঘন্টায় কুয়েতে কোনো ধরনের আক্রমণ হয়নি। তবে ৩রা জুন ভোরের দিকে আক্রমণ ও বিস্ফোরণে যে সকল ব্যক্তিরা হতাহত হয়েছিলেন হসপিটালে ভর্তি করা হয়েছে তাদেরকে দেখতে কুয়েতের প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও হাসপাতালে গিয়ে রোগীদের সাথে দেখা করে এসেছেন। ইরানি বিস্ফোরণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টার্মিনাল ৪ এবং টার্মিনাল ৫ দিয়ে কিছু সংখ্যক ফ্লাইট চলাচল করছে। কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শিডিউল তৈরি করেছে। এই মুহূর্তে যারা ফ্লাইটে চলাচল করবেন অবশ্যই ফ্লাইট সম্পর্কে পূর্ণ তথ্য পেয়ে তারপর ফ্লাইটে অংশগ্রহণ করবেন। যুদ্ধ পরবর্তী অবস্থায় সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে রক্তের চাহিদা প্রকাশ করা হলে কুয়েতের স্থানীয় নাগরিক এবং প্রবাসীরা ব্যাপক সাড়া দিয়েছে। জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়েছে। যারা এখনও পর্যন্ত রক্তদান করতে চান জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যোগাযোগ করতে পারেন। জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর আপডেট। কুয়েতের আপিল আদালত একজন বাংলাদেশি মাদক পাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার একই জাতীয়তার অর্থাৎ অপর ২ বাংলাদেশিকে ১৫ বছরের কারাদণ্ড ও ১০,০০০ কুয়েতি দিনার জরিমানা করেছে। পাচারের উদ্দেশ্যে হাশিশ, হেরোইন, মরফিন এবং সাইকোট্রপিক পদার্থ রাখার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়াও দ্বিতীয় আসামির বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের অভিযোগও ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আবু হালিফা এলাকায় চালানো এই মাদক বিরোধী অভিযানের সূত্র ধরে মামলার সূত্রপাত হয়, যার ফলে ফিনতাস ও মাঙ্গাফ থেকে আরও কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। সেই সাথে গতকাল আল শাব এলাকায় একজন ফিলিপিনি নাগরিক, যিনি কুয়েতের প্রবাসী ছিলেন, তিনি কুয়েতের একটি মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ঢুকে ভুয়া পেস্তল দেখিয়ে এবং গায়ের জোরে প্রায় কুয়েতি ২১,০০০ দিনার ডাকাতি করেন। এক্সচেঞ্জ কোম্পানির কর্মীরা পুলিশকে ফোন করলে পুলিশ দ্রুত গতিতে ঘটনাস্থলে আসে এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ওই ব্যাংক ডাকাতকে ধরে ফেলেন। আটককৃত ব্যক্তি ব্যাংক ডাকাতির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে কুয়েত পিএএম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার কর্তৃপক্ষ কর্মীদের বেতন বকেয়া থাকায় জ্বালানি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করার কারণে সৃষ্ট আংশিক কর্মবিরতির জেরে জনশক্তি কর্তৃপক্ষ একটি জ্বালানি সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। অনলাইনে শ্রমিকদের ধর্মঘটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে দেখা যায় কোম্পানি ৫ মাসেরও বেশি সময় ধরে ওভারটাইম মজুরি পরিশোধ করতে ব্যর্থ হয়েছিল এবং অতিরিক্ত কর্মঘণ্টা সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘন করেছে। শ্রমিকদের ডাকা ধর্মঘটটি প্রথম দিন ৩০ মিনিট এবং তার পরের দিন ১ ঘণ্টা স্থায়ী ছিল। তাৎক্ষণিকভাবেই কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে, দূতাবাসে বেশ কিছু পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে, সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধান এবং তা শোনার লক্ষ্যে ১৪ জুন ২০২৬ রবিবার দুপুর ১২টা ৩০ দূতাবাসে গণশুনানির আয়োজন করা হয়েছে। আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে এই গণশুনানিতে উপস্থিত হতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।